ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে তার প্রভাবে যে গ্লোবালি যে জ্বালানির দাম বেড়ে গেছে এবং এতে সরকারের ভর্তুকির উপরে কী পরিমাণ প্রেশার আসছে। আপনারা জানেন যে আমরা তেল নিয়ে নিউজ করছি বিভিন্ন মিডিয়ায়, কিন্তু সরকারকে দ্বিগুণেরও বেশি দামে এলএনজি আমদানি করে গ্যাস সরবরাহ ঠিক রাখতে হচ্ছে। এতে আমাদের যে পেট্রোবাংলা সরকারি প্রতিষ্ঠান যারা এলএনজি ইম্পোর্ট করে গ্যাস সরবরাহ করছে, তো তারা হিসাব করে দেখছে যে এই বছরে চলতি অর্থ বছরে যে বাকি 4-5 মাস সময় আছে, এই সময় তাদেরকে প্রায় 26,000 কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে এবং তারা এই পরিমাণ টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে। এই বিষয়ে টিভিএসে আজকে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে। আর নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে কেন এত পরিমাণ টাকা লাগছে। সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি যে এই অর্থ বছরে সরকার এলএনজি খাতে ভর্তুকি বরাদ্দ রাখছে মাত্র 6,000 কোটি টাকা, কিন্তু এখন পেট্রোবাংলা বলছে তাদের 21 থেকে 26,000 কোটি টাকা ভর্তুকি লাগবে এডিশনাল। এটা আসলে কেন? যেটা আপনি থ্যাংক ইউ ফার্স্ট অফ অল, যেটা আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলেছেন যে এই যে যুদ্ধের কারণে যে স্পিল ওভার এফেক্ট, এটার স্পিল ওভার এফেক্টটা যদি আমি বলি, আমাদের যে আপনার গ্যাস, বিশেষ করে আমরা যে এলএনজি আনি, এই এলএনজির আমাদের মেইন সোর্স হচ্ছে মিডল ইস্টের ভিতর একটা কাতার এনার্জি। আমাদের যে লং টার্ম যারা সাপ্লায়ার আছে 3টা, ওরা কাতার এনার্জির সাথে ডিপেন্ডেন্ট। তো এই যে সাপ্লাইটা আপনার বন্ধ হয়ে যাওয়ার কারণে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, যেটা গ্লোবাল অয়েল এবং গ্যাসের টোটাল 20%, এটার ফলশ্রুতিতে কি হয়েছে, সারা বিশ্বে আপনার গ্যাস এবং তেলের দাম বেড়েছে। তো আমাদের এখানে যে আর্লিয়ার একটা প্রজেকশন ছিল প্রি ওয়ার, যে আমাদের গ্যাসের আমরা যে এলএনজি আনি এটার জন্য যে সাবসিডির পরিমাণটা ছিল 6,000 কোটি টাকা। এখন আপনি জানেন এই যে এখন যেই রেট যেটা চলতেছে সেটা স্পটে প্রায় $20 থেকে $22, $20 থেকে $25 পার MMBTU, যেটা আপনার যুদ্ধের আগে ছিল 9 থেকে 10-এর ভিতর, ইভেন আরও কম ছিল। আপনার লং টার্মে যেটা আপনার দাম পড়তে $5, $4, $6, ডিপেন্ডস অন। এখন এই যে সরকার আপনার যে পেট্রোবাংলা মূল যারা এলএনজি এনে আপনারা আমাদেরকে আপনার এই যে ইন্ডাস্ট্রি বলেন, পাওয়ার প্ল্যান্ট এবং হাউসহোল্ডে গ্যাস সাপ্লাই দেয়, তারা বলছে যে এই যে এখন গ্লোবাল মার্কেটে দাম বাড়ার কারণে আগের যে প্রি সাবসিডি নিয়ে যেটা একটা আপনার অ্যামাউন্ট ছিল, যেটা 6,000 কোটি টাকা, বলে যে এটা কোনো অবস্থাতেই আপনার এটা বর্তমান মার্কেটের সাথে যায় না। এই কারণে এনার্জি ডিভিশন পেট্রোবাংলাকে বলে যে এখন যে ইভলভিং সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের প্রাইস কি হবে, আমরা যদি আগের যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী যদি আমরা কার্গো আনতে চাই, আমাদের এডিশনাল কি পরিমাণ টাকা প্রয়োজন সাবসিডি আকারে। তো তাদের পেট্রোবাংলা একটা অ্যাসেসমেন্ট করেছে 3টা ক্রাইটেরিয়াতে। আমি যদি বলি, সেটা কার্গোর সংখ্যা 1, দ্বিতীয়ত ব্র্যান্ড। আপনি জানেন গ্যাসের প্রাইসটা ব্র্যান্ডের সাথে অ্যাটাচ এবং এটার সাথে প্রিমিয়াম আছে। তারপর আপনার ফ্রেট চার্জ, আর স্পট আমরা মূলত ফলো করেছে জাপান, কোরিয়া মার্কার, এশিয়ান স্পট। তো এই এখন নিউ ইভলভিং আপনার গ্যাস সেক্টর সিনারিও দেয় ওয়ার্ল্ড ওয়াইড, যে গ্যাসের যে এলএনজির যে মার্কেট, এই অ্যাসেসমেন্ট সামনে যে কী ধরনের হতে পারে সেটা অ্যাসেসমেন্ট করে তারা 9টা সিনারিও, এই 3টা ইয়ারস্টিকের উপর 9টা সিনারিও তারা প্রেজেন্ট করেছে এনার্জি ডিভিশনকে। এই 9টা সিনারিওর ভিতর যদি আপনি দেখেন, কনজারভেটিভ স্টিমেট এখন যে 6,000 কোটি টাকা, এর বাইরেও যদি কনজারভেটিভ, যেমন আমাদের এই লাস্ট 3 মাস, এই ফিসক্যাল ইয়ারের যে এপ্রিল, মে, জুন, এই 3 মাসের জন্য প্ল্যান ছিল 31টা কার্গো আনার। সেখান থেকে যে 3টা সিনারিও করেছে 31 থেকে যদি কমিয়ে 25 করা হয়, 25 যদি আবার সেটাকে ফার্দার আরও রিডিউস করে যদি 22 করা হয়, তাহলে কি পরিমাণ সাবসিডি আমাদের লাগবে। তো সাবসিডির পরিমাণটা যেটা আমরা আজকে রিপোর্ট করেছি 26,000 কোটি টাকা থেকে, যদি বলেন আপনার এক্সট্রিম সিনারিওতে, মানে 31টাই যদি আনে তাহলে 26,000 কোটি টাকা। আর যদি আমার 22টা আনি, যেটা 22টা আনলে যেটা হবে যে বাংলাদেশে এখানে গ্যাসের একটা হাহাকার উঠে যাবে। আপনার ইন্ডাস্ট্রিতে বলেন, পাওয়ার প্ল্যান্টে বলেন, ফার্টিলাইজারে বলেন, এখানে কোনো জায়গায় আপনার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গ্যাস আপনি দিতে পারবেন না। সেটা যদি হয় তাও আপনার 14 থেকে 15,000 কোটি টাকা। এখন গভর্নমেন্ট ডিসাইড করবে আসলে
তারা যে 9টা পেট্রোবাংলা যে 9টা সিনারিও সেনসিটিভ অ্যানালাইসিস করেছে প্রাইস এবং হচ্ছে আপনার এলএনজি অ্যাভেলেবিলিটি, এটার উপর এখন ইট উইল বি দ্য অ্যাকচুয়ালি ফিনান্স মিনিস্ট্রি কল তারা কোনটাতে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাবো যে আমরা দেখছি যে আগের সরকারের সময় একটা আইন করলো যে সরকারের বিভিন্ন কর্পোরেশনের যেসব হচ্ছে প্রফিটের টাকা আছে সেগুলি তো আসলে সরকারেরই টাকা, রাইট। কিন্তু সেগুলি হচ্ছে বিভিন্ন ব্যাংকে এফডিআর করা আছে। তো Right. আমাদের পেট্রোবাংলা কি পরিমাণ টাকা এরকম আছে যে তারা শুধু সরকারের কাছে কেন চাবে? তাদের যে আগে থেকে প্রফিটের যে টাকাটা তারা ব্যাংকে এফডিআর করে রেখেছে, এই সংকটকালে তারা কেন সেই টাকাটা খরচ করবে না? রাইট, আপনি অ্যাকচুয়ালি ইটস এ ভেরি টাইম বিফিটিং কোয়েশ্চেন ইন এ সেন্স। এই নিয়ে এক্স্যাক্টলি গতকাল পেট্রোবাংলাতে বৈঠক হয়েছে। পেট্রোবাংলার যারা সাপ্লায়ার আছে, 10টা সাপ্লায়ার আছে আপনার গ্যাস সাপ্লাই করে সারা বাংলাদেশে, তাদের কাছে পেট্রোবাংলার গ্যাস সাপ্লাই বাবদ পেট্রোবাংলাতে নিয়ে এসে তাদেরকে দেয়, তারা সেটাকে আপনার যে কনজিউমারদেরকে 28,000 সামথিং কোটি টাকা পেট্রোবাংলা তার অধীনস্থ আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে পায়। তারপর হচ্ছে আপনি যদি দেখেন পেট্রোবাংলা যে আপনার এই বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে গ্যাস সাপ্লাই দেয়, তাদের কাছে পাওয়া হচ্ছে 16,000 কোটি টাকা। হ্যাঁ, এটা একসময় বেশি ছিল, 20,000 কোটি টাকা, আস্তে আস্তে দিতে দিতে এখন 16,000 কোটি টাকায় ঠেকছে। অ্যাট দ্য সেম টাইম আপনার এই যে প্রাইভেট প্রডিউসার যাদেরকে পেট্রোবাংলা গ্যাস দেয়, আপনার তিতাস গ্যাস দেয়, তাদের কাছ থেকেও হাজার হাজার কোটি টাকার পাওনা। এখন এই যে এই অতিরিক্ত সাবসিডির জন্য যে টাকাটা চাওয়া হচ্ছে, আমার মনে হয় সরকার থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে তারা যেসব গ্যাস বিক্রি করে যাদেরকে গ্যাস সাপ্লাই দিয়েছে ওই টাকাগুলো উদ্ধার করার জন্য। এবং এটা নিয়ে কালকে সিরিয়াস একটা আপনার এই যে পেট্রোবাংলা চেয়ারম্যান ছিল, ডিরেক্টর আপনার ফিনান্স ছিল এবং অন্যান্য সব কোম্পানির পেট্রোবাংলা অধীনস্থ সব কোম্পানির লোকজনের সাথে এমডি এবং যারা আছে তাদের সাথে বৈঠকে বসছে। এবং তারা, আমি নিজেই শুনলাম যে বকেয়া টাকাগুলো যাতে দেয়া হয়, বিকজ হচ্ছে এই যে এখন যে ইভলভিং সিচুয়েশন যে আপনার এলএনজি সেক্টরে, এটা আসলে যদি পেট্রোবাংলাও বিশ্বাস করে না যে সরকারের পক্ষে এতগুলো টাকা এডিশনাল 26,000 কোটি টাকা, ইটস এ হিউজ, মোর দেন $2 বিলিয়ন। তো আপনি জানেন এই অবস্থায় এখন এত টাকা সরকারের কাছ থেকে পাওয়া, ফিনান্স থেকে পাওয়া এবিট ডিফিকাল্টির কারণে তারা ওইখান থেকে এই যে আপনি যেমনটা বলছিলেন তারা কেন তাদের অধীনস্থ কোম্পানি থেকে টাকাগুলো নিয়ে এসে এই বিষয়গুলো সলভ করছে না। আরও বড় বিষয় হচ্ছে এই পেট্রোবাংলার এই কোম্পানিগুলো দেখেন তারা একটু ডুবিয়াস কাজ করে। কীরকম? তারা যে গ্যাস বিক্রি করে যে টাকাটা পায় সেই টাকাটা তারা এফডিআর করে সুদটুকু পায় সেটাকে তারা প্রফিট হিসেবে দেখায়। সেই প্রফিটের উপর তারা হচ্ছে বিভিন্ন ধরনের বোনাস, তারপর হচ্ছে পারফরমেন্স বলে বিভিন্ন ধরনের এক একজন বেশ ভালো অঙ্কের টাকা নেয়। এগুলা এই তত্ত্বাবধায়ক সরকার এসে অনেকাংশে রেস্ট্রিক্ট করেছে। কিন্তু এখন পেট্রোবাংলা বলছে যে না, আমার এখন ক্রাইসিস সময় টাকাগুলো প্রয়োজন, সেটা নিয়ে একটা প্রসেস শুরু হয়েছে। ইনফ্যাক্ট আমরা দেখলাম যে গতকাল যে সরকারি ক্রয় সংক্রান্ত যে মন্ত্রিসভা কমিটি তারা 3 কার্গো এলএনজি স্পট মার্কেট থেকে কেনার প্রস্তাব অ্যাপ্রুভাল করেছে এবং সেগুলি হচ্ছে আপনার $21 মতন দাম পড়েছে, যেটা হচ্ছে তাদের কাছ থেকে এর আগে এই কোম্পানিগুলির কাছ থেকে আগে আনছে যুদ্ধ শুরুর আগে হচ্ছে $10 করে। তো আমরা যেটা জানতে চাচ্ছি যে আমাদের দেশে এখন হচ্ছে গ্যাস সিচুয়েশন কেমন? আমরা ওই 3টা কার্গো হচ্ছে এপ্রিলে আসবে, এপ্রিলের 5-6 থেকে 15-16 তারিখ পর্যন্ত, এবং সামনের সিনারিটা আপনি কেমন দেখছেন? এপ্রিল আসলে গড ফরবিড সরকার যদি আপনার মিনিমাম একটু মানুষকে যদি কমফোর্টেবল দিতে চায় আপনার ইলেকট্রিসিটি সিনারিওতে, তারপর যদি বলেন যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যদি মোটামুটি রাখতে চায়, তাহলে এই ক্ষেত্রে এপ্রিলের জন্য পেট্রোবাংলার প্ল্যান হচ্ছে 11টা কার্গো। আমি আপনাকে যদি একটু ব্রেকডাউন দিই, 11টা কার্গোর ভিতর 8টা কার্গো আসার কথা ছিল লং টার্ম এবং শর্ট টার্ম থেকে, আর 3টা হচ্ছে স্পট থেকে। এখন যেহেতু আমাদের সব আপনার সব লং টার্ম সাপ্লাইয়ার যেহেতু ফোর্স মেজিউর করেছে, এখন আমাদের আসলে স্পট ছাড়া কোনো উপায় নাই। যেটা আপনি বলছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের প্রাইস ছিল $9 থেকে $10, আমরা গতকাল আমরা কিনলাম হচ্ছে $21, তার মানে মোর দেন ডাবল। এখন এই ডাবল এই টাকাটা আপনি 11টা কার্গো আনবেন, আপনি কি পরিমাণ আপনার রিসোর্স মোবিলাইজেশন লাগবে, ক্যান ইউ ইমাজিন? বুঝছেন? তো হচ্ছে আপনি 2 মাসের
যে অ্যালটমেন্ট ছিল আগের প্ল্যান 2 মাসের না, ইভেন এই 2.5 মাস হবে, কারণ হচ্ছে আপনার এখান থেকে তো লং টার্ম বেশি, লং টার্মে তো আপনার স্পটের মতো 9 টাকা না, লং টার্মে আপনি $5-6 পাচ্ছিলেন, $7 করে পাচ্ছিলেন। সো এখানে অলমোস্ট 2.5 মাসের আপনার টাকা চলে যাবে যদি 11টা কার্গো আনতে এই এপ্রিল মাসে। এখন এই যে সাবসিডির যে আমরা যে স্টোরিটা করলাম, সাবসিডি কেন চাইছে, এটা হচ্ছে বিলত হচ্ছে এই যে অতিরিক্ত টাকা দিয়ে যে আমরা আনছি, এখন টাকা যদি সরকার না দেয়, সরকার ফিনান্স যদি না দেয়, তাহলে পেট্রোবাংলা কোত্থেকে পাবে? এখন সিনারিওটা আসলে ডিপেন্ড করে সরকার কতটা কার্গো আনছে। আগের যে প্ল্যান ছিল 11টার ভিতর, তারা যদি একটা প্ল্যান আছে হচ্ছে এই 9টা করা, 8টা 11টা থেকে কমিয়ে 9টা করা, আর একটা প্ল্যান হচ্ছে 8টা করা। এখন ইট ইজ দ্য অ্যাকচুয়ালি government call actually, which one actually they will prefer? Will they actually keep the plan, earlier plan intact, or will reduce the LNG cargo numbers? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সাজ্জাদের কাছ থেকে এলএনজির যে পেট্রোবাংলার যে বাড়তি ডিমান্ড এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে বেশি দামে, তো 26,000 কোটি টাকা, এটা সরকার কমিয়ে হচ্ছে সর্বোচ্চ 14-15 হাজার কোটি টাকায় আনতে পারে। সেক্ষেত্রে আমাদের দেশে একটা বড় ধরনের গ্যাস সংকট দেখা দেওয়ার আশঙ্কা আছে। এটা যেমন একটা সিন, আরেকদিকে হচ্ছে তেলের দামও বেড়ে গেছে, ফলে সেখানে হচ্ছে আমাদের বাড়তি অনেক সাবসিডি লাগবে। এই বাজেটে হচ্ছে তেলে কিন্তু সরকার কখনো ভর্তুকি দেয়নি এবং এখানে কোনো ভর্তুকি বরাদ্দও নেই। ফলে যদি সরকার দাম না বাড়ায় তাহলে পুরাটাই সরকারকে ভর্তুকি হিসেবে দিতে হবে, তার পরিমাণটা হবে অনেক বেশি। অন্যদিকে বিদ্যুৎ খাতে আমাদের প্রায় 36,000 কোটি টাকা এবার হচ্ছে ভর্তুকি বরাদ্দ আছে, কিন্তু বিদ্যুৎ তো এই তেল এবং গ্যাস দিয়ে উৎপাদন হয়, সেখানেও ভর্তুকি বাড়ার আশঙ্কা আছে। কিন্তু এইবারের যে চলতি অর্থ বছরের বাজেট, সেখানে হচ্ছে বাজেট ঘাটতি রাখা হয়েছে 2,26,000 কোটি টাকা। আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হওয়ার কারণে রেভিনিউ পরিস্থিতিও এবার ভালো না, ফলে সরকারি বাজেট ঘাটতি কিন্তু অনেকটা বাড়ার আশঙ্কা রয়েছে, যেটা আমাদের যদি সরকার রেভিনিউ কাঙ্ক্ষিত মাত্রায় আহরণ না করতে পারে তাহলে সরকারের হাতে হয়তো 2টা অপশন। একটা হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডে কোনো টাকা খরচ না করে সেখান থেকে কেটে এনে ভর্তুকি দেওয়া, অথবা হচ্ছে বাজেট ঘাটতি অনেকটা বাড়ানো, অর্থাৎ হচ্ছে বিদেশ থেকে বা দেশের ব্যাংক থেকে বেশি বেশি ঋণ করে এই সাবসিডির প্রেশার সরকার সামলাতে পারে। কিন্তু এই ঋণের প্রেশার আমাদের পরবর্তী প্রজন্মের উপর পড়বে, এই সিচুয়েশনটাই আমরা সামনে দেখতে পাচ্ছি। তো আমাদের শো আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।